মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার হাঁটা চলা, আপনার ব্যক্তিত্বের সাথে আপনার ভাইপোর মিল আছে। এই কারণে তখন আমার খুব খটকা লাগছিল মনের মধ্যে, মনে হচ্ছিল যে আমি আপনাকে চিনি কোথাও একটা দেখেছি। তুমি এখন যাও এখান থেকে। না না, আমি আপনাকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। আপনাকে আমি বাড়ি নিয়ে যাব, তারপর। তুমি ভুল করছো, আমার ওইসব ভাইপো টাইপো কেউ নেই। আর তুমি আমাকে যে মানুষ বলে ভাবছো আমি সেই লোক নই। না না, আমি একদম ঠিক। আমি জানি আপনি সেই মানুষটাই। আর কি বলছেন বলুন তো, একটা গোটা পরিবার, গোটা বাড়ি আপনার জন্য অপেক্ষা করছে, আর আপনি বলছেন যে আপনার কেউ নেই। দেখুন, আপনি অতীতের যে ভুলটা করেছিলেন সেই ভুলটা আর করবেন না, ব্যাস হয়ে গেল। আমি 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 আপনার ভাইপোর স্ত্রী, সেনবাড়ির বউ। আর আমি আপনাকে সেন ম্যানশনে ফিরিয়ে নিয়ে যাবো জেঠু বাবা। জেঠু বাবা? হ্যাঁ, আপনি আমায় জীবন দিয়েছেন, তাই আপনি আমার আরেকজন বাবা। আর আপনি আমার স্বামীর জেঠু, তাই আমারও জেঠু। আপনাকে আমার সঙ্গে সেনবাড়িতে ফিরতে হবে। এই রাধা যা বলে তাই করে, আপনাকে না নিয়ে আমি এখান থেকে ফিরবো না। তুমি আদিত্যর স্ত্রী? হ্যাঁ জেঠু বাবা। হয় না মা, তুমি বসুন্ধরাকে চেনো না, তুমি কাউকেই চেনো না। ওই সেন বাড়ির দরজা আমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। আর তুমি যদি আমাকে ওই বাড়িতে নিয়ে যাও, তাহলে তোমার জন্য ওই বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। ওই বাড়ির কাঠের দরজা বন্ধ থাকলে ওই বাড়ির লোকজনের মনের দরজা আপনার জন্য সবসময় খোলা জেঠু বাবা। ওটাও তো হতে পারে। ওই বাড়ির লোকজন আপনাকে খুব ভালোবাসে। ভালোবাসা? তুমি জানো না মা, ওই বাড়িতে আমি যেতে পারি না। কেন কেন যেতে পারেন না আপনি? অনেক পুরনো ইতিহাস আছে। আমি বলছি আপনাকে, আপনি যদি ওই বাড়ি ফিরে যান তাহলে সবাই খুশি হবে। আপনাকে ওই বাড়ির প্রয়োজন। ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, একেবারে অন্যরকম হয়ে গেছে সবকিছু। ওই বাড়ির লোকজনের মনের উপর না জবরদল পাথরের মতো কিছু একটা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি ওই বাড়িতে ফিরে যান, সব ঠিক হয়ে যাবে। আমি খুব ভালো করে জানি সব আগের মতো হয়ে যাবে, কেননা আপনি তো ওই বাড়ির কর্তা, বড় গুরুজন। আপনি গেলে ওই বাড়ি একেবারে সম্পূর্ণ হবে। জানেন তো, ওই বাড়ির অনেক বিপদ। আপনি যদি যান তাহলে ওই পরিবারকে ঢালের মতো রক্ষা করতে পারবেন। চলুন না, বাড়ি ফিরে চলুন না। আচ্ছা, আপনার কি ইচ্ছে করে না আপনার স্ত্রীকে দেখতে? আপনার ভাইকে দেখতে ইচ্ছে করে না? আপনার ভাইপোকে, আপনার ভাইজিকে দেখতে ইচ্ছে করে না আপনার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এটা তোমার জন্য বানিয়েছি। রাধা, তুই ফিরে এসেছিস? আয় মা, ভেতরে। আমি আপনাকে বলেছিলাম না যে আমি ফিরে আসবো, এরকম কথা দিয়েছিলাম না আমি আপনাকে। আমি এসেছি। এই যে মেঘা দিদি, পারলে না। তোমার শত চেষ্টার পরও তুমি আমাকে মারতে পারোনি। আমি ফিরে এসেছি। পুরোহিতের মেয়ে না, আজ থেকে তোমাকে আমি আর পুরোহিতের মেয়ে বলে ডাকবো না। আজকে আমি তোমাকে বরণ করে এবাড়ির বড় বউ হিসেবে স্বীকৃতি দেব। ভেবো না যে তুমি একাই কথা রাখো।
বসুন্ধরা সেনও তার কথা রাখে কিন্তু। নন্দিনী, শাক ভাজা। উলু দাও, উলু দাও, উলু দাও। দে তো, একটু তুলে দে তো এটা। এসো এসো এসো, এদিকে দাঁড়াবে। এসো, চলো চলো চলো, দাঁড়াও এইখানে। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে দাঁড়াও। আজ আমার জায়গা পূর্ণ হবে, এবার আমাকে চলে যেতে হবে। বড় মা, আপনাকে আটকানোর জন্য আমায় ক্ষমা করবেন, আগে আমাকে বরণ করবেন না বড় মা, আগে অন্য একজনকে বরণ করুন, আমাকে নয়। বড়মা তোমাকে বরণ করতে চাইছেন, তুমি কার কথা বলছো? কাকে বরণ করো? আসুন, আপনি ভেতরে আসুন। কাকে সঙ্গে নিয়ে এলো রাধা? কে উনি? দাদা, তোমরা সবাই ভালো আছো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা আদালত, এখানে আইনের ভাষাতে কথা হয়। আইনত আমি ওনাকে উকিল দিতে বাধ্য। তার দরকার হবে না ধর্মাবতার, আমার কোনো সাহায্যের দরকার নেই। তা বললে তো হবে না, তাহলে আমি বিচার করব কি করে? আমাকে মাফ করবেন, আমার কোনো উকিলের দরকার নেই। আমি নিজের সওয়াল নিজেই করতে চাই। আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি প্রমাণ করে দেখান। আপনি বসুন। ধর্মাবতার, আপনার ফোনটা আমার একটু প্রয়োজন। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনার ফোনটা আমার লাগবে। বেশ, অসুবিধা এসব কি হচ্ছে? কি করছেন এসব? ধর্মাবতার কিছু বলুন, এসব কি করছেন উনি? এটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি ধর্মাবতার, এবং আপনারা সবাই, আপনাদের সকলের সামনে আপনারা দেখলেন যে আমি ধর্মাবতারের ফোনটা নিয়ে এসে উকিলবাবুর পকেটে ঢুকিয়ে দিলাম। এটা যদি আপনাদের সকলের সামনে না ঘটতো, এই ঘটনাটা যদি আমি সকলের অলক্ষ্যে ঘটাতাম, তাহলে আপনারা কি ভাবতেন? যে উকিলবাবু ধর্মাবতারের ফোনটা চুরি করেছেন। কি তাই তো? ধর্মাবতার, আমি পুরুষোত্তম সিংহকে কিছু প্রশ্ন করতে চাই। আদালতের কাছে অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। ধর্মাবতার, এখানে সবাই জানেন যে পুরুষোত্তম স্যার আমাকে ওনার বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলেন আমার প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু আজকে আমাকে সত্যিটা বলতেই হবে। আমাকে ক্ষমা করবেন স্যার, আজ আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই এই সত্যিটা আমাকে আজকে বলতেই হবে। ধর্মাবতার, আসল সত্যিটা হলো উনি নিজের বাড়িতে আমায় আশ্রয় দেওয়ার আগে উনি লোক পাঠিয়েছিলেন আমাকে নবগ্রাম ছাড়া পড়বে। উকিল বাবু, আরে আপনি কিছু বলুন, আপনাকে কিন্তু আমি কম টাকা দিয়ে এখানে আনিনি। আপনার উপরে আমার ভরসা, আর আপনি যদি কিছু না করতে পারেন তাহলে কিন্তু আপনার কপালেও দুঃখ আছে। ধর্মাবতার আবারও একটা মিথ্যে অভিযোগ। উনি মন গড়া কথা বলে আদালতের সময় নষ্ট করছেন। উনি
ঠাকুরকে ক্রমাগত অপমান করছেন। আপনি নিজেকে কি মনে করেন বলুন তো অষ্টমী দেবী? আপনার মতো একটা তুচ্ছ মানুষকে, একটা 2 পয়সা শিক্ষিকাকে ঠাকুর বের করে দিতে চাইবেন কেন? ধর্মাবতার, ওনাকে নিজের মুখের ভাষা সংযত করতে বলুন। উনি কিন্তু এভাবে আমার সাথে কথা বলতে পারেন না। আপনি নিজের ভাষা ঠিক করুন উকিল বাবু। আমি ক্ষমা চাইছি ধর্মাবতার। আচ্ছা অষ্টমী দেবী, এবার আপনি বলুন তো যে উনি কেন আপনাকে বের করে দিতে চাইবেন? কারণ ওনাকে প্রশ্ন করলে উনি সেটা পছন্দ করেন। ওনার চোখে চোখ রেখে কেউ কথা বললে সেটা উনি নিতে পারেন। আর ঠিক সেই জন্যই আপনাদের ঠাকুর আমাকে গ্রাম থেকে বের করে দিতে চেয়েছিল। উনি আমাকে সহ্য করতে পারেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা অষ্টমী দেবী, আপনার কথা মতো যিনি আপনাকে বের করে দিতে চেয়েছিলেন তিনি আপনাকে আবার তার নিজের বাড়িতে আশ্রয় দিলেন, কিন্তু কেন? কারণ তখন উনি বুঝলেন যে আমাকে দমিয়ে রাখা যাবে না, তাই উনি আমাকে নজরে নজরে রাখার জন্য ওনার বাড়িতে আশ্রয় দিলেন। তারপর এখন সুযোগ বুঝে আমাকে এভাবে ফাঁসিয়ে গ্রাম ছাড়া করতে চাইছেন। স্যার, আপনি তো আমায় গ্রাম ছাড়া করতে চেয়েছিলেন, কিন্তু আপনি সেটা পারেননি। এখন চুরির দায়ে আমাকে ফাঁসিয়ে আপনি এই গ্রাম থেকে তাড়াতে চাইছেন। আমি কি কিছু ভুল বলছি স্যার? আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। ধর্মাবতার, অষ্টমী দেবীর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। উনি বলছেন ঠাকুরের মতো মানুষ ওনাকে ফাঁসিয়েছেন। আচ্ছা এটা কখনো বিশ্বাস করা যায়? আপনি বলুন তো, উনি কখনো এরকম কাজ করতেই পারেন না। আচ্ছা বেশ অষ্টমী দেবী, আপনি যেটা বলছেন আপনার কাছে কি তার সপক্ষে কোনো প্রমাণ আছে? এই মেয়েটা এত কিছু জানলো কি করে? কে বলেছে সব? এখন যদি সত্যিটা সামনে আসে তাহলে তো বাবার সম্মান নিয়ে টানাটানি হবে। সবাই জেনে যাবে বাবার বিরুদ্ধে কি আমি মেয়েটাকে বাঁচিয়েছি, আর তারপর আমার যে কি হবে। না না না, আমি নিজেকে নিয়ে ভয় পাই না, কিন্তু আমার কিছু হলে মা, ইরা। কি হলো? কি প্রমাণ আছে বলুন, চুপ করে থাকবেন না, বলুন। সেদিন রাতে সিংহবাড়ির অনেকেই আমাকে মন্দির থেকে উঠোনে আসতে দেখেছিলেন, কিন্তু ঠিক তার আগে মন্দির থেকে বেরোতেও আমাকে একজন দেখেছেন। কে তিনি? নাম বলুন। কে? আয়ুষ্মান সিংহ। আমি ওনাকে কাঠগড়ায় ডাকতে চাই। প্রসিড। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আয়ুষ্মান বাবু, আপনি আমাকে মন্দির থেকে বেরোতে দেখেছিলেন? হ্যাঁ। তখন কি আমার হাতে বা গলায় কোনো হার ছিল? না, আমি ওনাকে মানে অষ্টমীকে খালি হাতেই মন্দির থেকে বেরোতে দেখেছিলাম। বাবা প্লিজ, আপনি এখন এরকম কিছু করবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শৈলী এখন সবাই বর্ষা বলে ডাকে নিশ্চয়ই।
এমনি তুমি কোথাকার মেয়ে শৈলী? আমি ছোটবেলা থেকেই কলকাতায় থাকি, এখানেই জন্ম। স্কুল কলেজ সব এখানে? সব এখানে। আমি প্রথমে পাঠভবনে পড়তাম, তারপরে আমি গ্রাজুয়েশনের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পারফর্মিং আর্টস নিয়েছিলাম। তারপরেই আমার টিভি আমি কখনোই ছোটবেলায় করিনি, যদিও 6 বছরেই হাতে খড়ি অভিনয়ের, কিন্তু কখনো আমি সিরিয়াল করিনি। এটা আমার প্রথম সিরিয়াল। ওকে, ফার্স্ট টাইম। হ্যাঁ। অভিনয় আসা কিভাবে হলো? আমার ফ্যামিলিটা কালচারালি খুবই এনরিচড। আমার মায়ের একটা কালচারাল স্কুল আছে, আমার বাবা মাও যুক্ত আমার মামার একটি গ্রুপের সঙ্গে। তো সেই সূত্রে আমি ছোটবেলা থেকেই করতাম। তো যখন আমার 6 বছর বয়স, তখনই আমি প্রথম নাটকও করি। ওটাই আমার ফার্স্ট ক্যামেরা ওয়ার্ক। তারপর তাহলে বাবা মার কোনো ইয়ে ছিল না যখন শৈলী বললো যে না, আমাকে বলেছিল যে তুমি একটু বড় হও, সিরিয়ালটা এখন করতে দেব না। তারপর পড়াশোনার টাইম? হ্যাঁ, ওটা পড়াশোনার টাইম ছিল, আর খুব ভালো করেছিল। তাহলে পড়াশোনাটা হতো না? না, আর খুব দরকারি সেটা। হ্যাঁ, একদম। তো কমপ্লিট করার পরে তারপর তুমি অভিনয়? হ্যাঁ, এখনো পড়বো, আমার শেষ হয়নি, আমি চাই আরো পড়তে, আরো পড়াশোনা করতে। তাহলে পড়াশোনা করতে ভালোবাসো? হ্যাঁ, আরেকটু পড়তে হবে। তাহলে অভিনয় তো বেশি দিন আগে নয়? না, আমি ওই তো থিয়েটার যেহেতু করতাম, 4টে ডিফারেন্ট দলের সাথে করেছি 10 বছর ধরে। টিভির জগতে আসাটা? টিভির জগতে এটা ফার্স্ট। তো এই যে বর্ষা চরিত্রের সঙ্গে নিজের কতটা মিল পাও? বর্ষার সাথে আমার জাস্ট একটা দিকেই মিল দিদি, সেটা হচ্ছে যে আমরা দুজনেই খুব রেবেলিয়াস। আমরা খুব একবারে মানে যদি বলে এটা করো, আমি বলবো কেন। আমিও বলি শৈলী এটা করে, বর্ষাও এটা করে, কিন্তু তা বাদে কোনো মিল নেই। বর্ষা বেচারা ভীষণ মার খায়, মানে কি যে একটা অপ্রেসড মেয়ে, কি বলবো। ভীষণ অপ্রেসড। আর মা তো ধরে ধরে একেবারে মেরে মেরে শেষ করে দিল আমাকে। মাস্টার্স করছিলাম, ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। বলো। ব্যাস। হ্যালো। ছোটবেলা থেকে বোধহয় অভিনয় করছো না? অত ছোট না, আমি ছোটবেলা থেকে নাচ করি, 3 বছর বয়স থেকে নাচ করি। কিন্তু শুটিং শুরু করেছিলাম ক্লাস 1 না 2 পড়তাম। একবার করেছি, বাবা বলেছে আর হবে না, তুমি বাড়ি যাও, পড়াশোনা করো। ঠিক যখন ওই আইসিএসসির টাইমে, তখন আবার শুরু হলো এখানে জি বাংলাতেই করি খেলা, সৌদামিনী সংসার, ওর সাথে রানী রাসমণি সব করেছি। এখন তাও আইএসসির জন্য আমি এখন শুধু ওয়েব সিরিজ, ওটিটি মুভিজ করছিলাম। ওকে, তো কত ছোট থেকে বিয়াস অভিনয় করছো? হ্যাঁ, অনেক বছর হয়ে গেল। হ্যাঁ, তো এখন নিশ্চয়ই ক্যামেরা কি আর কোনো ইয়ে মনে হয় না? না, এখন মনে হয় মানে একদম ঘর। হ্যাঁ, পুরো বাড়ির মতন হয়ে গেছে। এখন যাই শুটিং করি ওর মনেই হয় না, এখন খুব কমফোর্টেবলি করি সবকিছু। এত কাজের প্রেশার, তার মধ্যে পড়াশোনা। এবার পরীক্ষা দিলে কিভাবে করলে? পড়েছি। বাবা আমাকে 10 দিনে ইন্টিগ্রেশন শিখিয়েছে। 10 দিনে, যেটা মানুষ ইন্টিগ্রেশন 10 দিনে, ঠিক আছে, ওরকম করে কিছু করে পরীক্ষাটা দিয়েছি। এবার আমি ফেল পাস, আমি ভগবানের কাছে শুধু প্রার্থনা করছি এটা কলেজে ঢুকে যাই কলকাতাতে, আর কিচ্ছু চাই না আমার। বিয়াস, এরপরে কি ভেবেছো, কি প্ল্যান করেছো তোমার ফিউচার, তোমার ক্যারিয়ার? হ্যাঁ, সিরিয়ালে ঢোকার ইচ্ছা আছে। আবার আপাতত ওটিটি চলছে, তো ওটা খুবই আমার ভালো লাগছে করতে, তো ওটা চলছে, কিন্তু সিরিয়ালে আবার ঢোকার খুব ইচ্ছা আছে আমার। এই যে তুমি এত ভালো ভালো কাজ করছো বিয়াস, বন্ধুরা কি বলে, স্কুলের সব ফ্রেন্ডসরা? ওরা খুব এক্সাইটেড থাকে। ওরা মানে আমি না খুব ভালো লাগে যে ওরা আমাকে অন্য কোনো চোখে দেখে না বা ওরম ভাবে না। ওরা খুব চিল্ড ভাবে আমার সাথে বিহেভিয়ার করে, লাইক কি করছিস। তো বিয়াস, তার মানে অভিনয়টাও থাকবে, পড়াশোনাটাও চলবে। হ্যাঁ, খুব ভালো থেকো বিয়াস। আমার অনেক শুভেচ্ছা রইল, অনেকদিন পর তোমার সাথে আমার দেখা হবে। হ্যাঁ, এই সিজনে ফার্স্ট টাইম। একদমই তাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ক্লাস 10 বেবি, সে হচ্ছে বাড়ির বউ, সৌদামিনীর সংসার। হ্যাঁ, বেশিরভাগ সিরিয়ালেই তাই দেখি, বাড়ির বউ। অনেকে আমাকে এরকম বলেছে যে তুই এইটুকু বয়সে মানে এরকম কি বলবো, এরকম শাড়ি গয়না, তারপর সিঁদুর পরে, তোকে তো দেখে খুব ম্যাচিওর লাগে টিভিতে। অ্যাকচুয়ালি তোমাকে দেখতে ম্যাচিওর লাগে বলেই তোমাকে বোধহয় এরকম ধরনের ক্যারেক্টারগুলো দেওয়া হয়। আর মুখটা ভীষণ সুন্দর, তো মা মুখ একদম। তারপর যেহেতু আগেকার দিনে মানে অনেক এজ ডিফারেন্সে বিয়ে ক্যারেক্টারসগুলো হয়, এক্স্যাক্টলি ওই কারণেই আমি মানে পিরিয়ডিক্যাল ড্রামাস এতদিন ধরে করে এসেছি। কতদিন হয়ে গেল অভিনয়তে সুস্মিলি? 6 বছর। কিভাবে শুরু হলো, মানে এত ছোট বয়স থেকে? আমি কখনই ভাবিনি যে আমি ইন্ডাস্ট্রিতে আসবো বা অভিনয় করব। বেসিক্যালি পড়াশোনা করতে খুব ভালো লাগে ছোটবেলা থেকেই, তো আমি ভাবতাম যে ওদিকেই আমি এগোবো। কিন্তু আমার বাবার উদ্যোগে বেসিক্যালি মানে এই বিষয়টা নিয়ে ভেবেছি। আমাদের ইন্ডাস্ট্রির মানুষ? হ্যাঁ। তাই? কি করেন? হি ইজ আ ফিল্ম ডিরেক্টর। আচ্ছা। তো প্রথম অভিনয়ের হাতে খড়ি আমার বাবার কাছেই। ও, ওই অত ছোটবেলায়? হ্যাঁ, যখন ক্লাস 4-এ পড়ি। এবার যখন ক্লাস 5-এ উঠি আমি, তখন আমি আমার ফার্স্ট অডিশন দিই আমার
প্রথম প্রতিশ্রুতি আমি করেছি তখন, তারপর থেকে আমার অভিনয়ের জার্নি শুরু হয়। তো কেমন লাগে সুস্মিলি, এতগুলো বছর হয়ে গেল, 6 ইয়ার্স হয়ে গেল, আমি মাঝে মধ্যে মানে ভাবতেই পারি সব থেকে বড় কথা তার সাথে এরকম টাফ পড়াশোনা, এক্স্যাক্টলি মানে ওই দুটো একসাথে ব্যালেন্স করে যাওয়া। আমি বলবো যে আই এম ভেরি ব্লেসড যে আমি মানে স্কুলেতে আমার খুব ভালো ভালো ম্যামদেরকে পেয়েছি যারা খুবই সাপোর্ট করে আমাকে, মানে অনেক সময়তে নোটস পাঠিয়ে দেয় বললেই। বন্ধুরা আমাকে যখনই ওদেরকে বলি যে আমাকে আজকে পরে একটু পাঠাতে পারবি, কালকে পরে একটু পাঠাতে পারবি, ওরাও খুব আমাকে হেল্প করেছে। তো পড়াশোনাটা করো কখন? সেটের মধ্যে বই খাতা নিয়ে যেতে হয়? হ্যাঁ অবশ্যই। কত বছর হয়ে গেল অভিনয় জগতে? 4 বছর। অভিনয় জগতে কিভাবে আসা? ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল জানো তো, যখনই দেখতাম সিনেমা, তোমার সিনেমা, সবার যখন সিনেমা দেখতাম, সিরিয়াল দেখতাম, আমি এরকম কবে নাচবো ওখানে গিয়ে, আমি আমাকেও টিভিতে দেখানো হবে এরকম ব্যাপারটা। ইভেন আমি একটা খুব মানে হাসির কথা বলবো, যেটা হচ্ছে আমি জিদ্দাকে প্রচন্ড ভালোবাসতাম ছোটবেলা থেকে। আমার মাকে বলতাম আমি জিদ্দার সাথে বিয়ে করবো। এবং যখন শুনলাম যে জিদ্দার বিয়ে হয়ে গেছে, বিশ্বাস করবে না আমার কান্না, রীতিমতো আমি মরে যাবো এরকম কেঁদেছি আমি ছোটবেলায়। তারপরে এখন বড় হয়ে ভাবি কি করতাম। আমার ডান্স খুব পছন্দ, আমি ছোটবেলা থেকে ডান্স শিখেছি, তো সেইটার জন্য আমি ভেবেছিলাম তাহলে আমি যাবো কি করে কলকাতা, কারণ পুরুলিয়া ইভেন আমার বাড়ির কেউ ইন্ডাস্ট্রির না। তো বাপি মা যথারীতি একটু ভয় তো থাকেই, মানে আমার দাদা নেই, আমি আর আমার বোন আছি, তো একমাত্র মেয়েকে মানে দূরে পাঠাবো কলকাতায়, কি রকম ব্যাপার স্যাপার। তো ওই জন্য আমি ভাবলাম যে কি করে যাওয়া যায়। আমি ভাবলাম নাচের জন্য যাবো, তাহলে তো সপ্তাহে 2 দিন যাবো, আমাকে তো ওখানে থাকতে হবে। তখন ভাবলাম আমি পড়াশুনোর জন্য যাই, ভালো করে এইচএস দিই, রেজাল্ট করি, তারপর বাপিকে বলবো যে আমি ওখানে পড়াশুনো কলেজের জন্য যাচ্ছি। কিন্তু আমার বাবি মা বুঝতে পারতো যে আমার অন্য কিছুই একটা ব্যাপার আছে চলছে। তারপর আমি পড়াশুনো ভালো করে দিই, দেন আমি কলেজে এখানে অ্যাডমিশন নিই, ইঞ্জিনিয়ারিং কলেজে। ইভেন আমার কাছে কলকাতা ছিল একটা হয় না স্বপ্নের জগৎ, মানে আমি কখনো আসিনি তার আগে। তো পড়াশোনাটা শেষ হয়েছিল? হ্যাঁ কমপ্লিট করেছি, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। ইঞ্জিনিয়ারিং মানে প্রচুর পড়াশোনা তো ইন্দ্রাণী। ইভেন আমার যে টিম ছিল, শুটিং এর টিমরা অনেক হেল্প করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहाँ गम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार पले एक ऐसे गगन के तले। এই বাড়ির এই আসবাবপত্র এগুলো কি জি বাংলা দিয়েছে না? This part of the house is sponsored by জি বাংলা। সব জি বাংলা। হ্যাঁ, 8টা দাদাগিরি ট্রফি, রান্নাঘর রয়েছে, দিদি নাম্বার 1 রয়েছে, সেরা পরিবার রয়েছে। সেরা পরিবারও পেয়েছো, বাপ রে বাপ, খুব ভালো। এত কিছু হলো, রান্না করে তো পাঠান, ভালো রান্না হলে পাঠান, এটা রান্নার লোক দিতে পারলেন না পার্মানেন্টলি বাড়িতে? একটা পার্মানেন্ট রান্না, যেটু সকালে রান্নাটা দুজনে মিলে করতো। তারপরে এটা কেন হলো বৌদি বলে জিজ্ঞেস করে, শিবুদা বিয়ে কেন করলো না বা করছে না বা কেন? না, শিবুদা আসলে মানে বাধ্যবাধকতাটা ভালোবাসেন না। শিবুদা নিজের মতো চলবে, নিজের স্বাধীনতা নিয়ে চলবে। যদিও শিবুদার সংসার হয়নি, কিন্তু সংসারের থেকেও অনেক বেশি গুছানো আর এত ভালো মানসিকতা ওনার, মানে বলার মতো না, যার জন্য শিবুদাকে মানে নিজের ভাইয়ের থেকেও আমরা বেশি ভালোবাসি। দিদি তোমাকেও কি তাই বলেছে যে বাধা ধরা জীবনে থাকবো না, তাই বিয়ে করবো না? হ্যাঁ, আমরা কত চেষ্টা করি, আমাদের শাড়িটারই কেনা হয়ে গেছি, রেডি আমি একদম বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য। কোনো মেয়েই নাকি পছন্দ হচ্ছে না, মানে এইটা তো ওটা, আর আসলে ওই যে বাধা ধরা জীবনটা যাবো না, বাজার করতে পারবো না, সেটা খুব ইম্পর্টেন্ট না। আর বাজার না করলে যদি বউ বকা দেয়। তোমাদের সময় 90-এর দশকে এই গানের তালিম কোথায় পেলে? না, তালিম তো পাইনি, সম্পূর্ণ ট্রায়াল অ্যান্ড এরর মেথডে নিজেকে চেষ্টা করে করেই জিনিসটা শিখতে হলো। এবং শোনাটা খুব ইম্পর্টেন্ট। তখন তো গুটি কয়জন তোমরা এই ধরনের গান করে কলকাতা শহরে বলতে গেলে? হ্যাঁ, চন্দ্রবিন্দু, পরশ পাথর, অভিলাষা অল্প কিছুদিন ছিল, আমরা। এই যে এরকম একটা রক্ষণশীল পরিবার, বাবা আর্মিতে করে, তুমি ওইরকম ধরনের গান বাজনা করছো, তখন
সে বাড়িতে প্রবলেম কিছু? হ্যাঁ, বাবা তো তখন চলে গেছেন। আমি ক্লাস 11, 17 বছর বয়স, 1987, তখন বাবা চলে গেছেন। আমি ডাক্তার দিকতে ভর্তি হচ্ছি, বাবা সেটা দেখেও যেতে পারেননি। যখন তোমরা শুনলে যে শুধু ডাক্তারিটা পাশ করলো, একজন ডাক্তার বাকি মুখের কথা, তারপরে সে প্রফেশনটাই চেঞ্জ করে ফেললো, কিরকম তখন ভাবো? ও পাশ করার পরে ও একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিও শুরু করলো, জিএনবি ইন্টারনাল মেডিসিন। হ্যাঁ, আচ্ছা, এবারে শুরু করার পরে ও জয়েন করলো। প্রথমে ছিল উডল্যান্ড নার্সিং হোমে কিছুদিন ছিল, তারপরে ডিআর সিং এ কিছুদিন ছিল। এবার ও এই কাজগুলো করছে ডিআর সিং এ থাকাকালীন, ভালোই কাজ করছে, কিন্তু মাঝে মাঝে শো হয়। শো হলেই দেখা যাচ্ছে হয়তো মানে অপারেশন থিয়েটারে আছে, কারোর অপারেশন হচ্ছে, ওর তো শো টাইম হয়ে গেছে। তো এরকম করতে করতে ও দেখলো ও ঠিক ডিউটিস পারফর্ম করতে পারছে না, তো ডিসিশন নিল ছাড়বে। আমি কারণ জিজ্ঞেস করলাম, তখন বললো যে না, আমার পক্ষে না রোজ জন্ডিসের প্রেসক্রিপশন আর জ্বরের প্রেসক্রিপশন লেখা সম্ভব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এন্ড ডোন্ট ফরগেট আমি কৌশিকী মুখার্জি। আমার এই একটা ফোনে আপনার কি অবস্থা হবে আপনি কিন্তু ভাবতেও পারছেন না। আমার এই একটা ফোন আপনাকে কিন্তু আমি জাস্ট হিলিয়ে দিতে পারি। কি করবেন আপনি? কি করবেন? কি উনি অনেক কিছুই করতে পারেন, এবং উনি ঠিক কি কি করতে পারেন সেই সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। আপনি বোধহয় ওনার পরিচয়টা ঠিক করে বুঝতে পারেন। হোয়াটএভার। এই কি আপনি কে? মাঝখানে কথা বলছেন কেন? হ্যাঁ, যান ভাগুন এখান থেকে। ঠিক করে কথা বলুন অফিসার। আরে দেখ থেকে যান অফিসার। দেখুন আজ সমরেশ চট্টোপাধ্যায় কি হাল করি দেখুন, আর আপনাকেও তুলে নেব, জাস্ট কোর্টে চালান করে দেব। ব্যভিচার হচ্ছে, ব্যভিচার। ডোন্ট ক্রস ইউর লিমিট অফিসার। কি করবেন কি আপনি? হ্যাঁ, কি করবেন? এই কে আছিস বাইরে? বাইরে কে আছে? আসুন, এনেকে তুলে নিয়ে বাইরে গিয়ে বসান, আর ওই সমরেশ চট্টোপাধ্যায়কে নিয়ে আসুন। আজকে দুজনকে কোর্টে চালান করব। আর তুইও জানিস না আমি কে। আজকে বুঝিয়ে দেবো যে একজন থানার অফিসারের কত বড় পাওয়ার। তাই আগে আপনি বরং আমার পাওয়ারটা দেখে। ইয়েস ম্যাম। মানে আমি ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। সরি ম্যাডাম, মানে আমি বুঝতে পারিনি, মানে আপনি এখনো বুঝতে পারেননি? আপনি এখনো বুঝতে পারেননি? আপনি আমার কার্ডটা দেখে চমকে গেলেন? ট্রেলার দেখেছেন সব, এবার আসল ছবিটা দেখুন। ফোনটা তুলুন, ফোনটা তুলুন। ফোনটা তুলুন। হ্যালো, ইয়েস স্যার। ইয়েস স্যার, কৌশিকী মুখার্জি স্যার। সরি স্যার, সরি স্যার, মানে এক্সট্রিমলি সরি স্যার, সরি। আমি সরি ম্যাডাম, মানে আমি বুঝতে পারিনি, মানে আমাকে বলা হয়নি, মানে আমি বুঝতে পারিনি যে আপনি সেই কৌশিকী মুখার্জি ম্যাডাম, মানে আমি জানতাম না। আমি সরি এক্সট্রিমলি সরি ম্যাডাম। আপনার এই ঘটনাটা কিন্তু কালকে আমার পেপারে নিউজ হবে। ম্যাডাম প্লিজ ম্যাডাম, মানে ওটা করবেন না ম্যাডাম, মানে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যায় ম্যাডাম, মানে আমাকে স্যার বলে দিয়েছে। এক্সট্রিমলি সরি ম্যাডাম। মানে আপনি কার কথায় এই কাজটা করেছেন? না ম্যাডাম, মানে কার কথায় কাজটা করেছিলেন আপনি? সমরেশ চট্টোপাধ্যায়কে এখানে তুলে আনতে কে বলেছিল? কে বলেছিল বলুন? ম্যাডাম ওই দিব্যা আছে। সমরেশ চট্টোপাধ্যায় এখন কোথায়? আচ্ছা ম্যাডাম, এখানে লবিতেই আছে, ওনার দুদিনই আছে। আমি ডাকছি। এই কে আছো? ওই সমরের বাবা দিব্যা সেনকে নিয়ে এসো, ডাকো, নিয়ে এসো। আপনারা বসুন না ম্যাডাম, মানে চা কফি কিছু। সরি, আমরা এখানে ব্রেকফাস্ট করতে আসিনি, চা কফিও খেতে আসিনি। আপনি সমরেশ চট্টোপাধ্যায়কে ডাকুন। কৌশিকী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিরে কৌশিকী,
সমরেশকে থানায় ধরে নিয়ে গিয়েছিল কেন? আচ্ছা এসব কথা থাক না এখন। সমরেশ তো এতদিন পর এসছে, একটু রান্না বান্না চাপিয়ে ভালো করে খাওয়া দাওয়া হোক না, এসব কথা থাক এখন। শাক দিয়ে মাছ ঢাকতে চাইছো নাকি? মানে সমস্যা তো একটা কিছু হয়েছে, সমস্যাটা আড়াল করতে চাইছো কেন আমাদের কাছে? সমরেশকে কেন থানায় নিয়ে গিয়েছে? কি হলো, উত্তর দাও। কৌশিকী, সমরেশকে অ্যারেস্ট করা হয়েছিল একটা কুৎসিত অভিযোগ দিয়ে। কুৎসিত একটা অভিযোগ, ওনাকে অন্য একটা মহিলার সাথে সম্পর্ক রেখে। কার সাথে সম্পর্ক রেখেছে? কার সাথে? আমার সাথে, আমার সাথে, ওর এক্স ওয়াইফের সাথে। দিব্যা সেন একটা ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট বার করেছে, আর সেইটা দেখিয়ে ও বাজিমাত করার চেষ্টা করছে। সেটা দেখিয়ে এই সমস্ত নোংরা খেলা খেলতে চাইছে। ছি ছি ছি। সে কি? এটা তো মিথ্যে। মিথ্যে হলেও পেপারস গুলো দিব্যা সেনের কাছেই আছে। আর এই সবকিছুর জন্য তুমি দায়ী কৌশিকী। সমরেশ? হ্যাঁ কৌশিকী, এই সবকিছুর জন্য তুমি দায়ী। আমি তোমাকে মনে প্রাণে চেয়েছি, বারে বারে আমি শুধু তোমাকেই চেয়েছি। সকাল থেকে সন্ধে আমি শুধু তোমাকেই চেয়ে গেছি। বৃষ্টি ভেজা রাত হোক কিংবা কোকিল ডাকা ভোর হোক, এই উপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায় শুধুমাত্র তোমাকেই চেয়েছে। আর তোমার একটা সইয়ের জন্য, তোমার একটা সইয়ের জন্য তুমি যে কত বড় বিপর্যয় সৃষ্টি করলে কৌশিকী। কৌশিকী, আর তো আমার জীবনে আমি আর তোমাকে পাবো না, আমরা তো আর কখনো কাছাকাছি আসবো না, বলো? আর এই সবকিছুর জন্য কে সাফার করবে বলো তো? আমাদের মেয়ে কাকুন। হয় ও বাবাকে পাবে না, হয় মাকে পাবে না। কিন্তু আমি তোমাকে বলছি কৌশিকী, আমি আমার মেয়েকে ছাড়া থাকবো না, কিছুতেই থাকবো না। আমাকে ছাড়া থাকবে? আচ্ছা এসব কথা এখন প্লিজ থাক না। জেঠিমণি ভেতরে চলুন। মা, সমরেশ থাক, প্লিজ ভেতরে চলুন না, ভেতরে যাই। 1 মিনিট। তার মানে তুমি এখন থেকে দিব্যা সেনের সাথে সংসার করবে? একদম। বড়দি কিন্তু খুব কষ্ট পেয়েছে। আমি ওকে কষ্ট দিতে চাইনি, তুমি বিশ্বাস করো। কিন্তু আমি কি করবো, আমি সত্যি বুঝতে পারছি না। সমরেশ, চিন্তা করবেন না, জগদ্ধাত্রী যখন আছে আপনাদের দুজনকে ঠিক মিলিয়ে দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে খুব ভালো করে চিনি। আপনারা কতগুলো হৃদয়হীন মানুষ, আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষ। আমি কিন্তু তোমার লিমিট ক্রস করতে যাব না। আমার সাথে কথা না বলে একটু আগে আপনার কাছে যে ফোনটা এসেছিল, মুখটা তো পুরো শুকিয়ে গেছিল। শুকিয়ে গেছে? তুমি কি করে দেখলে? দেখছিলাম তো, ফোনে কথা বলছিলেন, আপনার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছিল। তা বলি, যে পেশেন্ট মারা গেছে তার পরিবারেরই কেউ? নিজেকে স্মার্ট মনে করো তুমি? কি বলতে চাইছো? তখন গায়ত্রী দেবীর নাম বললে, এখন বলছো ফোন এসেছে তাই আমাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। স্পাই লাগিয়েছো তুমি? স্পাইং করছো তুমি? বাড়ির বউকে স্পাই বলছেন? না, আমি এসব কাজ করি না। আমার একটা ঋণ আছে আমার স্বামীর কাছে,
তিনি আমার ডিএস কলোনি বাঁচিয়েছেন, আমি সেই ঋণ শোধ করব এই পরিবারটাকে শুধরে দিয়ে। যান, এবার বেশি কথা না বলে যার যার ব্রেকফাস্ট বানিয়ে ফেলুন। যান। ব্রেকফাস্ট আমি বানিয়ে দিচ্ছি যোগমায়া। না, তুমি বানাবে না। তুমি অনেক করেছো এদের জন্য, অনেক করেছো। এরা কি দিয়েছে তোমাকে? শুধু অসম্মান, অপমান। আর কি দিয়েছে? তোমার বর তোমাকে দুবেলা অত্যাচার করে, একটা বাইরের মেয়ের সঙ্গে সম্পর্ক রাখে। পরিবারের সকলে জানে, তবুও মুখ বুজে বসে আছে। এরা কি মনে করে? এরা বাড়ির বউকে কি মনে করে? তুমি মানুষ নও? এত স্যাক্রিফাইস করবে না? আত্মত্যাগ করবে তাদের জন্য যারা আত্মত্যাগের মহিমা বোঝে। এরা কিছু বুঝবে না। এরা আপ্রাণ চেষ্টা করবে তোমাকে এই বাড়ি থেকে ছুড়ে ফেলে দেওয়ার। ঠিক তাই, এই বাড়িতে ওকে আর রাখা যাবে না। রাইট, উৎসা আর রবের বিবাহ বিচ্ছেদ হবে, মিউচুয়াল ডিভোর্স হবে। তাই নাকি? আপনি যদি রবের সাথে মিউচুয়াল ডিভোর্স করাতে পারেন, তাহলে আমি নাক খতিয়ে এই বাড়ি থেকে পেরিয়ে যাব। তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে উৎসা চ্যাটার্জি এই বাড়িতে থাকবে, সসম্মানে থাকবে, বাড়ির বউ হয়ে থাকবে। আর রব চ্যাটার্জিকে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। রব বাবু, আমার না অনেক বদনাম আছে। আমি গুন্ডাদেরকেও পেটাই, আর আপনাদের মতন ভদ্রলোকদেরকেও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডিএস কলোনি আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, আর তারপর সেখানে হসপিটাল হবে, আর সেটা হবে গরিবদের জন্য। তারপর 791 জন মানুষ তাদের মাথার ছাদ পাবে, এবং সেটা পাকা ছাদ। বাকি কথা পরে বলছি। রেহান বাবু, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি শুনুন না, আমার দুটো সাহায্য লাগবে। কিসের সাহায্য? আপনি কাউকে বলবেন না তো? না, বলবো না। আমার একটা আর্জেন্ট ইনফরমেশন দরকার। আপনাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে আজকে 1 কোটি টাকা উঠবে, ক্যাশ। কি বলছেন? কি? হ্যাঁ, 2-3টে ব্যাংক হতে পারে, মানে আমি ঠিক বলতে পারবো না। আমি বলছি 1 কোটি টাকা উঠবে, এই ইনফরমেশনটা আমার চাই। মানে কখন কোন ব্যাংক থেকে টাকাটা উঠছে, সেটা কি সম্ভব? কেন হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন? এই প্রশ্ন তো আপনার করার কথা না। আপনি আমাদের ডিএস কলোনি ফিরিয়ে দিয়েছেন আমাদের মতন গরিব মানুষদের। আমার বাবা মিন্টু রিকশাওয়ালা, তার মুখে হাসি ফুটিয়েছেন। সরখেল কাকা, তার মুখে হাসি ফুটিয়েছেন। মান্তা কাকা, তার মুখে হাসি ফুটিয়েছেন। আর আমি আপনার মুখে হাসি ফোটাবো না? মানে চ্যাটার্জি গ্রুপকে শুধরে দিয়ে যাব এখান থেকে। যোগমায়া, হ্যাঁ, আপনি প্লিজ একটু জানান না, কেউ আছে যার কাছ থেকে আমরা জানতে পারবো? হ্যাঁ, এক্ষুনি জেনে নিচ্ছি। কে সে? বিশ্বাসযোগ্য তো? হ্যাঁ, খুব বিশ্বাসযোগ্য, আর আমাকে খুব স্নেহ করে। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টেই আছে, ভরতাজ আঙ্কেল। আঙ্কেল, আমার একটা খবর দরকার, আর সেটা গোপন রাখতে হবে। কি? দিন আমায় দিন। আপনি 1 মিনিট ধরুন, একটু কথা বলুন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি রেহান চ্যাটার্জির স্ত্রী যোগমায়া চ্যাটার্জি বলছি। ও হ্যাঁ, বলছি আজকে ব্যাংক থেকে 1 কোটি টাকা উঠবে, কিংবা আপনাদের হাসপাতালে ক্যাশ থেকে। কিন্তু আপনি কি করে জানলেন? উঠবে কি উঠবে না? হ্যাঁ, একটু আগে ফোন এসেছে, ওই টাকাটা তুলে ওটা রুদ্রাণী চ্যাটার্জির হাতে তুলে দিতে হবে। কিন্তু
এসব আপনি কি করে জানলেন? আমি আপনাকে সব পরে বলবো। আপনাদের কোম্পানি খুব বিপদের মধ্যে আছে। কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি যদি জানেন কোন কোন ব্যাংক থেকে আসছে তার সমস্ত ডকুমেন্টস গুলো আমার লাগবে। এটা পারবো না, এটা আমি করতে পারবো না। মানে মালিকের বিরুদ্ধে, কোম্পানির বিরুদ্ধে বেইমানি আমি করতে পারবো না। আমি যোগমায়া চ্যাটার্জি, রেহান চ্যাটার্জি স্ত্রী। ও হ্যাঁ, আমি বোধহয় ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, মাফ করবেন, আমি পাঠিয়ে দেবো। নিশ্চয়ই, কথাটা যেন গোপন থাকে। একদম গোপন থাকবে। আপনি কি করতে চাইছেন বলুন তো? বললাম না, কোম্পানিটাকে বাঁচাতে চাইছে, চ্যাটার্জি গ্রুপকে বাঁচাতে চাইছে, সবাইকে শোধরাতে চাইছে, নইলে বড় বিপদ হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে তোর শেষ দিন। কি ভেবেছিলি তুই? আমার চাকরি খেয়ে, বরের চাকরি নিয়ে বাড়িতে পটের বিবির মতন বসে থাকবি? আমার শাশুড়ির কান মাথা খাবি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করবি? আর আমরা কি ভিখিরির মতন থাকবো নাকি? এখন আমার বাড়িটা একজনের রোজগারের সংসার। আমার বড় তেমন ভালো করে রোজগার করে না। আমরা কি করব? আমি তো সহ্য করবো না এসব। কি ভেবেছিলি তুই? হ্যাঁ, খুব চালাক ভেবেছিলি না নিজেকে? খুব লাফালাফি করতিস? এখন আমি দেখাবো কত ধানে কত চাল। কোথায় তোর সুচরিতা? হ্যাঁ, কোথায় বিপাশা, শীর্ষা? হ্যাঁ, তোর বন্ধু বান্ধব গুলো না? কে এখন তোকে বাঁচাবে? কেউ আসবে না। কেন জানিস? কারণ সবাই নিজের নিজের সংসার সামলাতে ব্যস্ত। আর কালকে সকালবেলা হেডলাইন বেরোবে, ধানের ক্ষেতে শিমুল বসুকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ, কারণ আমি তো পলাশকে বলেছি শিমুলকে এমন ভাবে শেষ করতে যেন ওকে দেখে মনে হয় কে একজন ওর সাথে অশালীন আচরণ করে ধানের ক্ষেতে ফেলে রেখে দিয়ে গেছে। আর তোর ওই হাবা বরটা কি করবে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ওকে উঠতে বলবো উঠবে, ওকে বসতে বলবো বসবে। তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ওই তো এসে গেছে, আর কয়েক হাতের দূরত্ব, চারপাশে কেউ কোথাও নেই। বাবা, রাত্রিবেলা এদিকটা এত অন্ধকার, কখন যে অন্ধকার রাস্তাটা পেরোবো? ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে আলো, ওইটুকু যেতে পারলেই। এতবার বলেও এখানে কোনো সুরাহা হয়নি। রিক্সা করে গেলে অবশ্য বড় রাস্তা দিয়ে চলে যাওয়া যেত, কিন্তু রিক্সা খরচা করব কি করে? আমাদের কি আর সেই অবস্থা? রোজ রিক্সা ভাড়া কত টাকা চলে যাবে তাহলে? ও চিকিৎসার খরচার টান পড়বে, তখন সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। না না, আর এই শর্টকাট নেব না, কাল থেকে একটু ঘুরেই আসবো। একটু গা ছমছম করে, বুকের ভেতরটা কিরম যেন করে উঠছে। এই ফাঁকা মাঠ দিয়ে গেলে কই কোনোদিন তো এরকম হয় না। আজকে এত বেশি করে গা ছমছম কেন করছে বুঝতে পারছি না তো। চারপাশে এত নিশুত রাত, অথচ এমন কিছু রাত তো হয়নি, তবুও কাউকে কোথাও দেখতে পাচ্ছি না, কেউ কোথাও নেই। এদিক দিয়ে কেউ শর্টকাটও নিচ্ছে না নাকি? অন্যান্য দিন তো তবু লোকজন দেখা যায়, আজকে তো দেখছি কেউই নেই। এক্ষুনি না ছাড়লে গুলি করবো। কি হলো, যাবি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কে? আমি যেই ভাই, পুলিশের গাড়ি আসছে, আপনি বাড়ি চলে যান। আপনি আমাকে বলুন আপনি কে? আপনি যে আমাকে বাঁচালেন, আপনি কি করে জানলেন যে আমাকে কেউ অ্যাটাক করতে আসবে? আর আপনি বা এখানে ছিলেন কেন? অবান্তর প্রশ্ন, এসব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুনুন, আপনি কে আমাকে বলে যান। ওটা কি চলে যাচ্ছে? কথাটা শুনুন, শুনুন। যাই না, বুঝতে পারলাম না। এখানে থাকা যাবে না, এখান থেকে পালাতে হবে। তুমি বসো। কি হচ্ছে? আমি এই অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারপর আসলে স্কুল থেকে ফেরার সময় এই রাস্তাটা আমার শর্টকাট হয়। পেছন থেকে কেউ একজন এসে আমার মুখ চেপে ধরলো, আমার গলা টেপার চেষ্টা করছিল। তবে অবয়ব দেখে মনে হলো আমি তাকে চিনি। এই দিক দিয়ে পালিয়ে গেছে। আমি বাইকের আওয়াজ পেয়েছি। আপনারা গেলে হয়তো তাকে এখনো দেখতে পাবেন। প্লিজ। কাউকে আপনার সন্দেহ হচ্ছে? সন্দেহ একজনকে হচ্ছে, কিন্তু স্যার আমি তো শিওর না, তাই নামটা বলতে পারবো না। কে? আমার দেওর পলাশ। কি বলছেন? স্যার আমি কিন্তু বলছি আপনাকে, আমি শিওর না। আসলে অন্ধকার দেখতে পাইনি, পেছন থেকে এসে ধরেছিল তো বুঝতে পারিনি। আমাকে যে বাঁচালো তাকেও ঠিক করে দেখতে পারিনি, জানেন তো। সে কে, কোথা থেকে এলো, কে কেন আমাকে বাঁচালো, সে কি করে সবটা জানলো? দুজনেরই ঢাকা ছিল। কেন এরকম হচ্ছে? আমার সবটা গুলিয়ে যাচ্ছে স্যার, সবটা গুলিয়ে যাচ্ছে। আজকে শেষ হয়ে যেতাম স্যার, আপনারা না এসে পড়লে। আমাদের একজন ফোন করে জানিয়েছিলেন যে এরকম একটা বিপদ হতে পারে। একটা রাউন্ড সেরে আসতে গিয়ে দেরি হয়ে গেল, না হলে হাতে নাতে ধরতে পারতাম। জাস্ট ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের জন্য বেরিয়ে গেল। তবে হ্যাঁ, ধরবই, আপনি নিশ্চিন্ত থাকুন। শুনুন, আপনি আমাদের গাড়িতে উঠুন, কারণ এখন এই রাস্তা দিয়ে একা যাওয়ার রিস্কটা আপনার না নেওয়াই ভালো। তো ভালো কথা, আপনাকে যে বাঁচালো সে কোথায়? ওখান দিয়ে চলে গেল। জানি না স্যার, পুরো দিকটা অন্ধকার তো, তাই বলতে পারবো না কোথায় চলে গেল। কিন্তু তিনি কে, কেন এসেছিলেন আমি সেটাও জানি না স্যার, বুঝতে পারছি না। আপনি আমাদের গাড়িতে উঠুন। আরে এভাবে একা কেউ এই রাস্তায় যাতায়াত করে? আপনার একটা কমন সেন্স নেই? আমি আসলে ভাবিনি স্যার যে এখানে কোনো বিপদ হতে পারে। এর আগেও তো এরকম কিছু শুনিনি আমি। আরে শোনেননি বলে যে বিপদ হবে না তা তো হতে পারে না। আর তাছাড়া কোনো ঘটনা ঘটে গেলে তারপরে শোনা যায়। এই তো আজকে আপনার জীবনটাই চলে যাচ্ছিল, আপনি তো এখনো ট্রমায় আছেন। আসুন আমাদের গাড়িতে আসুন। কে মারতে চাইলো আমাকে? কে মারতে চাইলো? আপনার এমন কোনো শত্রু আছে? বললাম তো স্যার, শিওর করে বলতে পারবো না। কি করে বলি আমি শিওর করে? বাড়ি যাই, বাড়ি গেলে হয়তো বুঝতে পারবো। চলুন আমরা বাড়িতেই চলুন, বাড়িতে গিয়ে দেখা যাক। চলুন আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এতদিন চুপ করেছিল, একটা কথাও তুমি আমাকে বলো না। প্লিজ বলবো, দেখো তো। ব্লাড ক্যান্সার। হোয়াট? ক্যান্সার মানে যে রোগ হলে মানুষ বেশি দিন বাঁচে না। আরে বলিসনি কেন কিছু আমাদেরকে? কেন বলিসনি কেন? কি বলতাম, কাকে বলতাম বল? এই বাড়িতে আমার কথা শোনার সময় কারোর আছে বলতো? অনেক আজকে তোর জ্বর হলে সবাই ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এতদিন ধরে আমার শরীরের ভেতরে যে এরকম একটা বড় রোগ আছে সেটা কি বুঝতে পেরেছে তুই বল? কিন্তু বিশ্বাস কর অনেক, আমি বাঁচতে চাই অনেক। আমি তৃষাকে নিয়ে অনেকগুলো দিন বাঁচতে চাই। আমিও সুখে ঘর সংসার করতে চাই। আমি রোহিণী, প্রিয়া, ওদের বিয়ে দেখতে চাই। আমি সত্যি খুব বাঁচতে চাই রে। একটা কথা বলতো,
এই যে আমার বাঁচতে চাওয়াটা কি অপরাধ তুই বল? কিছু হবে না, কিছু হবে না। শুধু এই কারণের জন্য আমি একটু করে টাকা জমাচ্ছি, আর কোনো কারণ ছিল না। এত বড় ব্যবসা করে তাহলে আমার কি লাভ হলো রে? যদি আমার নাতিকে তার নিজের অসুখের জন্য চুরি করতে হয়, আমার মাথায় কিছু ঢুকছে না রে ফণি। আদর্শ, সততা, এসবের কোনো মূল্য নেই। আমরা তো কখনো মরে গেলেও চুরি করার কথা ভাবতে পারতাম না। দেখ, ওরা অন্য প্রজন্মের মানুষ। এত বড় একটা রোগের কথা শুনে ভয় পেয়ে গেছে। আমি তোকে বলছি, ওর কিচ্ছু হবে না, ঠিক সেরে উঠবে, দেখিস কিচ্ছু। তৃষা, যদি সত্যি আমার ক্যান্সার না হতো তাহলে তেরা আমায় বাড়ি থেকে বার করে দিত, বলো? অরুণাভ, প্লিজ এসব কথা আর বলো না। What a performance, অরুণাভ, what a performance! আমি তো সত্যি সত্যি চোখে জল চলে এসেছিল। তুমি এত ভালো অভিনয় করো, আমি তো জানতামই না। থ্যাংক ইউ। তবে ডার্লিং, এই যাত্রা তো বেঁচে গেলাম, কিন্তু মিশনটা হল্টে চলে গেল। এই জোড়া বাড়ি থেকে টাকা সরানো আর গ্রেট বেঙ্গলকে আমার হাতের মুঠে করার প্ল্যানিংটা কয়েকদিনটা স্টপ রাখতে হবে, জানো? আমি তোমায় কি বলেছিলাম অরুণাভ? ওয়ান মিশন অ্যাট আ টাইম। আমাদের সব হবে, ঠিক হবে, হতেই হবে। অরু, 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 আমি এটা কি শুনলাম? অরু, তোর এত বড় একটা রোগ হয়েছে, আমি মা হয়ে কি করে সহ্য করবো? অরু, এটা আমি কি করে সহ্য করবো? নাটক ছিল, নাটক ছিল। মা, এই সমস্ত অবিচারের বদলা নেওয়ার জন্য এই নাটকটা তো আমায় করতেই হতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানতাম সূর্য শক্ত হতে পারবে না, তাই আমি আসতে বাধ্য হলাম। শোন অরু, তুই আমার নাতি, তোর একটা কঠিন অসুখ হয়েছে, আমি প্রাণপাত করে দেব তোকে সুস্থ করার জন্য, কিন্তু এই অফিসে তুই আর পা দিবি না। দাদু, দাদু, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তোমরা তো সবটাই শুনলে কেন আমি এটা করেছি। কিন্তু সবটা বুঝতে পারছো, বলো? না, আমি বুঝি না। অনেক স্ট্রাগল করেছি আমি। এমন দিন গেছে সবার মাইনে দিয়ে চন্দ্র, সূর্য, অপালার স্কুলের মাইনে দেওয়ার টাকা ছিল না, কিন্তু আমি চুরি করিনি। তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না। পার্সোনাল আর প্রফেশনালকে এক করিস না। বড় মামা, তুমি একটু বোঝাও না দাদুকে। না মানে সামনে একটা এত বড় ইভেন্ট রয়েছে, অনি তো একা সব সামলাতে পারবে না, তাই না? সব পারবে। অনি তোর থেকে অনেক বেশি এফিশিয়েন্ট। আর তাছাড়া তৃষার উপর তো আমার কোনো রাগ নেই। তৃষা তো রইল এই কোম্পানিতে, আর এখন শ্যামলীও এসে গেছে। তৃষা আর শ্যামলীকে নিয়ে অনি ঠিক সামলে নেবে, ওই নিয়ে তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর সূর্য, আমার কথা যেন অন্যথা না হয়, দেখিস। বড় মামা, বধুয়া কি বলে গেল শুনলে তো তৃষা? তুমি অরুকে নিয়ে ঘরে যাও। অনি, কি হচ্ছে নাকি এটা তৃষা? এই কি বলে গেল ওরা? হ্যাঁ, মানে মানে আমাকে সরিয়ে কোম্পানির দায়িত্ব সামলে দিচ্ছে। তো বুঝতেই পারছি না হচ্ছেটা কি এখানে। একটা আনকালচার মেয়ের জন্য আমার বার্থ রাইট কেন না হচ্ছে? সহ্য করবো না আমি, সব তছনছ করে দেবো কিন্তু, বলে দিচ্ছি আমি। অরুণাভ, অরুণাভ, প্লিজ প্লিজ তুমি একটু শান্ত হও। দেখো
তুমি এরকম টেনশন করো না, সব হবে, সুযোগ ঠিক আসবে আমাদের। কিন্তু আমাদের কাছে তো এখন কোনো অপশন নেই। ওরা যা বলছে আমাদের সবকিছু মাথা নিচু করে মেনে নিতে হবে। তুমি তুমি এখন ঘরে যাও। আমি বলছি তো সুযোগ আসবে, আর যেদিন সেই সুযোগ আসবে সেদিন তুমি এই অরুণাভ এই কোম্পানির সিইওর চেয়ারে বসবে। বাট দিস ইজ নট দ্য রাইট টাইম। আমাদের আরো একটু সময় লাগবে, প্লিজ বোঝার চেষ্টা করো। অরুণাভ, আমার বাবাকে ধ্বংস করেছে এই চোরাবাড়ি, আর এখন আমার স্বামীকে ধ্বংস করার চেষ্টা করছে। আই সোয়ার এই চোরাবাড়ির কাউকে আমি ছাড়ব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে ইনজেকশন দিতে গেলে উনি আমাকে ইচ্ছে করে ব্যথা দেবেন। আসলে ওনার এত রাগ আমার উপর। মতো কথা বলুন। এই মুহূর্তে আমি শুধুই একজন ডাক্তার আর তুমি শুধুই একজন পেশেন্ট। তাই চুপ করে বসে থাকো, বেশি কথা বলবে না। আবার শোনাই বাচ্চা রে, লোকগুলো সকাল থেকে কোনো কাজ নেই না। কই সার্থক, ইনজেকশনটা দেওয়া হলো? আচ্ছা দিচ্ছি। লাগলো? জায়গাটা ভালো করে মাসাজ করো, তারপর ফুলে গেলে তো বলবে আমি ইচ্ছে করে খারাপ ইনজেকশন দিয়েছি। আবার শোনাই পাচ্ছে। আপনি জানলা বন্ধ করলেন কেন? গরম লাগবে তো। গরম লাগবে? সকাল থেকে আমার সানাইয়ের আওয়াজে মাথা খারাপ হয়ে গেল সার্থক। সানাই কোথায় স্যার? ওই যে বাজছে, শোনো, শুনতে পাচ্ছ না? না তো। সার্থক তুমি শুনতে পাচ্ছ না? ওই যে সানাই বাজছে। না স্যার, আমি শুনতে পাচ্ছি না। বাজছে না তো। হ্যাঁ বাজছে না? আমি কেন পোড়া মুখে সকাল থেকে সানাই শুনছি রে? তবে এই সানাইয়ের ব্যাপারে যে তোমরা যে একমত হয়েছো, এটাই আমার কাছে বড় ব্যাপার, বুঝতে পেরেছো? আচ্ছা, তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? আজকে এসএস কিন্তু ক্লাসে খুব শান্ত ছিল, একবারও স্রোতের সাথে তর্কে জড়ায়নি কিন্তু। আমাদের স্রোতের স্রোতে এবার সার্থক স্যার জাস্ট ভেসে যাবে। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। তোদের মাথায় কি সিনেমা, রোম্যান্স, প্রেম ছাড়া কিছু গল্প আসে না, তাই না? তোদের মনে আছে তো আমাদের মন নিয়ে নয়, কিন্তু রক্ত মাংসের শরীর নিয়ে সিলেবাস। আরে শুধু আমাদের কেন? আচ্ছা বল, গোটা পৃথিবীতে যত গল্প আছে তার মূল বিষয়বস্তু তো নারী আর পুরুষের সম্পর্ক। আর কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? প্রেম। আমি যদি কোনোদিনও কাউকে ভালোবাসি না, আর যদি কারোর প্রেমেও পড়ি, সেই মানুষটা একটা লাইভলি হাসি খুশি মানুষ হবে, যাকে প্রথমবার দেখলেই মনের ভেতর একটা ভালো লাগা জাস্ট চলে আসবে। এরকম একটা বিদঘুটে হুকুমুকো হবে না সে। ছেলে মেয়েগুলো দেখছি আচ্ছা টেপও হয়েছে, এদের এত দূর সাহস এইভাবে কথা বলে একজন টিচারের সম্পর্কে। ড্যাম ইট, আমি বা কেন ওদের কথা শুনছি দাঁড়িয়ে? যত সব বাজে গসিপ। আচ্ছা ভাই সাহেব, তোদের প্রেমের গল্প শেষ হলে আমরা ক্লাসটা করতে যেতে পারি? আজকে ডিসেকশনের প্র্যাকটিক্যাল, আমি গেলাম। আমরা তোমাকে একা ছাড়তে পারি সখী? তুমি যদি রাধা হও, আমরা তাহলে ললিতা বিশাখা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি অফিসের বিগ বস হলেও আপনার ওই অনির্বাণ সেনের মতো নয়। এনিওয়ে, বসুন প্লিজ, এক কাপ কফি খেয়ে যান। থ্যাংক ইউ স্যার অফার করার জন্য।
কিন্তু আমার ডেস্কে অনেক কাজ রয়েছে। আসি স্যার। ওয়েট। এই অফিসে জয়েন করেছেন আর এত চুইমুই করে থাকলে চলবে? এত আড়ষ্ট হয়ে থাকলে চলবে নাকি? আমি শুধু আমার কাজটুকুতেই মন দিতে চাই স্যার। ও তাই? বসের সাথে এক কাপ কফি খেতে আপনার মনে হচ্ছে সেটা কাজের বাইরে, তাই তো? আমাদের অফিসে কিন্তু সেরকম কোনো কঠিন নিয়ম নেই। আর একটা কথা, এই অ্যাডভার্টাইজিং এজেন্সিতে এক কাপ কফি খেতে খেতে কত ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়া হয় আপনি জানেন? ওকে স্যার, জানা থাকলো। আমি না হয় বাকিদের জিজ্ঞাসা করে নেব আপনার এরকম কফির প্রস্তাবে বাকিরা আপনাকে কি বলে। আসছি স্যার। এই মেয়েটা ঠিক ওই মেয়েগুলোর মতো যাদের ভালো মানুষই আর সতীত্ব ভাঙতে আমার বেশ মজা লাগে। রাই, তোমার সাথে একটা ছোট্ট খেলা খেলবো, তৈরি থেকো। এই রাই, এদিকে বসো। হ্যাঁ দাঁড়াও, একটা চা নিয়ে নি। তুমি টিফিন আনোনি? না, আজকে তো আনা হয়নি টিফিন। সময় পাওনি নিশ্চয়ই। কোনো অসুবিধা নেই, এখান থেকে কিছু নিয়ে নাও। না না, আমার কিছু লাগবে না। আচ্ছা, তুমি কি ফর্মালিটি করছো নাকি আমাদের সঙ্গে? দেখো, তুমি টিফিন আনলে আমরা শেয়ার করি না, কিছু নিয়ে নাও এখান থেকে। না না, আমি ফর্মালিটি করছি না, আমার সত্যিই কিছু লাগবে না, খিদে নেই এখন। দাঁড়াও, আমি একটা চা আর দুটো বিস্কিট নিয়ে আসছি। আমাকে একটা চা আর দুটো বিস্কিট দিও তো। অনির্বাণ স্যার আর সুদীপ্ত চ্যাটার্জি অনেক পুরনো বন্ধু। অনির্বাণ স্যার যখন এই কোম্পানিটা শুরু করেছিল, সুদীপ্ত চ্যাটার্জির সঙ্গেই শুরু করেছিল। সুদীপ্ত চ্যাটার্জি এই কোম্পানির জন্য অনেক বড় বড় ফাইন্যান্স এনে দেন, তারপরেই কোম্পানি চলতে শুরু করলো। তারপর থেকেই দুই বন্ধুর মধ্যে মতের অমিল শুরু হয়। সুদীপ্ত স্যারের কাজের ধরন অনির্বাণ স্যারের একদম ভালো লাগে না। যদিও এসবে সুদীপ্ত স্যার বেশ খেপেই যান, আর এসব ঝামেলা চলতে চলতে অনির্বাণ স্যার নতুন ফাইন্যান্সের জোগাড় করেন আর সুদীপ্তবাবু থেকে যান এমপ্লয়ি হিসেবে, তবে অবশ্য বেশ বড় লেভেলে। কিন্তু এত কিছুর পরও সুদীপ্ত স্যার থেকে গেলেন কেন? সে তো অনির্বাণ স্যারও ছাড়তে চাননি। সুদীপ্ত চ্যাটার্জি লোকটা লম্পট হতে পারে, কিন্তু ক্যাম্পেন এক একটা যা দেন না, অনেক বড় বড় ক্লায়েন্টরা ওনাকে দেখেও এই কোম্পানির সাথে ডিল করে, তাই ওনাকে ছাড়া মানে কোম্পানির লস। বুঝতে পেরেছি। তোমাকে এত কথা বলার একটাই কারণ, লোকটার থেকে একটু সামলে থেকো। মেয়েদের সঙ্গে ওনার ব্যবহারটা ঠিক বুঝতেই পারছো কি বলতে চাইছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অবস্থা দেখেছিস ওর? ভরা পথিক, যদি কিছু হয়ে যায় কে দেখবে? বেরো এক্ষুনি, যখন দেখো খালি অসভ্যতা, এক্ষুনি বেরো, বেরো। খাও। আমি কিছু খাবো না। খেতে আসিনি আমি এখানে, আমার অনুমতি ছাড়া এভাবে আমাকে বেঁধে রেখে দিয়েছো। কেন করছো এসব? তোমরা কারা? এরকম কেন করছো আমার সঙ্গে? তুমি বুঝতে পারছো না আমরা কারা? তুমি যে আজকে এত চিৎকার করছো, আমরা যখন প্রথমবার এখানে এসেছিলাম না, আমরাও এরকমই করেছিলাম। কিন্তু এখানে যে একবার আসে, তাদের কথা কেউ শোনে না, কেউ ঘুরে তাকায়ও না, অথচ সবাই সবটা জানে। আমি থাকবো না এখানে, আমাকে এখানে তোমরা রাখতে পারবে না, করতে পারবে না। শোনো, তুমি মিথ্যে চিৎকার করছো। কি ভাবছো ভয় পাবে? কেউ ভয় পায় না। তোমার চিৎকার শোনার মতন সময় কারোর কাছে নেই। আমিও করেছিলাম, আর আমার সাথে এই কটা মেয়ে ছিল না, ওরা সবাই করেছিল, কেউ শোনেনি। ওদের নিজের কাছের লোক, প্রিয় লোক ওদেরকে ছেড়ে দিয়ে গেছে।
আমার কোন কাজের প্রিয় লোক আমাকে ছেড়ে দিয়ে যাবে? কেউ এরকম করতে পারে না। ভাবো, তোমার প্রিয় কেউ হয়তো। দিদি, আমি একজনের থেকে ফোন নিয়ে লুকিয়ে ফোন করছি দিদি। আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। সব শেষ হয়ে যাবে দিদি, সব শেষ হয়ে যাবে। চুপ করো তো, একদম চুপ করো। এসব কথা বলবে না একদম আমাকে। আমি এখান থেকে বেরিয়ে যাবো, এখানে আমি থাকবো না। এই অন্ধকারের মধ্যে আমার সন্তানকে আমি এক মুহূর্ত থাকতে দেবো না, আর এক মুহূর্ত না। তোমার বাচ্চাকে বাঁচাতে হলে খেতে হবে তোমাকে। আর এই জায়গায় যে একবার ঢুকে যায় না, তার বাড়ি ফেরার রাস্তাটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যায়। শোনো না, শোনো না, আমার একটা হেল্প করবে? আমাকে একটা রাস্তা বের করে দাও না এখান থেকে বেরোনোর। আমার বাবা মা খুব আমার চিন্তায় মরে যাবে যদি জানতে পারে। আমার দিদি বিপদগ্রস্ত, আমার বোনটাও বিপদে পড়েছে। আমি ছাড়া ওদের বাচ্চাটার কেউ নেই। আমার স্বামীও আমার বাচ্চার চিন্তায় পাগল হয়ে যাচ্ছে এতক্ষণে। আমার বাচ্চাটার জন্য আমাকে একটা সাহায্য করো, আমাকে বের করো প্লিজ। আমাকে একটা রাস্তা খুলে দাও আমার বাচ্চাটার জন্য। তোমার বাচ্চার জন্য যদি কেউ কিছু করতে পারে, সেটা তুমি নিজে। তাই জন্য তোমাকে খেতে হবে। তোমার যদি আজকে কিছু হয়ে যায়, তোমার সন্তানের ক্ষতি হবে না। প্লিজ খাও। খাও। আর কত কিছু সহ্য করতে হবে তোকে? আমার ভেতরে থাকা অবস্থায় তুই কত কিছুর মধ্যে দিয়ে গেলি। আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু এখান থেকে আমি তোকে রক্ষা করব কিভাবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমাকে একটু সাহায্য করো না মালতী। তুমি তো আমার অবস্থাটা বুঝতে পারছো। আমার সন্তানের জন্য আমি জানি তুমি সবার থেকে আলাদা। তুমি আমার অবস্থাটা একটু বুঝো। কে বললো? এখানে সবাই এক। ধান্দা করতে আসে, ধান্দা করে চলে যায়। যদি বাঁচতে চাও, তুমিও তাই করো। এরকম বলো না মালতী। আমার ফোনটা আমায় দিয়ে যাও না, আমাকে একটু সাহায্য করো না মালতী, আমার সন্তানটার জন্য। মালতী, দরজাটা খুলুন। কানের মাথা খেয়ে নিল। এই, এটা ফোনটা দে তো, দে ফোনটা। এবার এটার একটা গতি আমায় করতে হবে। এই, নে ফোনটা। এটা থেকে সিম বার করে ছুঁড়ে ফেলে দিবি। আমি আর কোনো ঝুঁকি রাখবো না। এটা তেজ কম না? তখন কথায় কথায় কি সব পুলিশ টুলিশ বলে আমাদের শাসাচ্ছিল। হ্যাঁ, সব সময় চোখে চোখে রাখবি। দরজাটা খুলো, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। ভাঙ, দেখি তোর কত শক্তি আছে। ভাঙ দরজা। আপনারা কিন্তু নিজেদের বিপদ নিজে ডেকে আনছেন। বাবা, কথায় কথায় হুমকি দিচ্ছে। আমাদের হুমকি দিচ্ছিস তুই? দরজাটা খুলুন। এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আমাকে এইভাবে আটকে রাখতে পারবেন না। দরজাটা খুলুন। দাঁড়া, এবার আমি তোকে দেখাচ্ছি মজাটা। दारा। हेलो, क्या बात है? क्यों बार बार फोन कर रहे हो? मैंने हाँ बोलो। কি ব্যাপার কেন বারবার ফোন করছো? আরে আপনি কি মেয়ে পাঠিয়েছেন? সমানে তো বাওয়াল করে যাচ্ছে, দরজা ভেঙে ফেলবে বলছে, সমানে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। তার উপর পুয়াতি মেয়ে, কিছু যদি চেঁচামেচি ঝামেলা করে কিছু একটা হয়ে যায় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব, তাই না বলুন? তো আমি কি করব? আমি তোকে বিক্রি করে দিয়েছি তোমার হাতে, এবার আমি তো কিছু করতে পারবো না। একদম এসব নাকি কান্না আমার কাছে কাঁদতে আসবে না। এবার যা বোঝা তুমি বুঝে নাও। কাঁদলে চলো না দিদির, অসুখ শক্ত হতে হবে, কাঁদতে চলবে না, এখান থেকে বেরোতেই হবে। কিচ্ছু হবে না তোর, তোকে সঙ্গে করে নিয়ে আমাকে এখান থেকে বেরোতেই হবে। এই অন্ধকারে আমি তোকে আর থাকতে দেবো না, কিছুতেই না।
তো কি করে বেরোই বলতো এখান থেকে? কি করে বেরোই? আমাকে যেতে দিন, আমাকে এভাবে আটকে রাখতে পারবেন না আপনারা। যাবে তো মামুনি, এক্ষুনি যাবে। পছন্দ তো, সঙ্গে করে নিয়ে যাবেন তো? পছন্দ মানে খুব পছন্দ, খুব পছন্দ। ওর পছন্দ না হয়ে যাবে কোথায়? তুই টুসকি আমার, এই দেখি দেখি তো মুখটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল রাতেও অত কাঁদতে কাঁদতে ঢুকলো না, তারপরে আমি যেই জল দিতে গেলাম আমি দেখি কার সাথে একটা ফোনে কথা বলছে আর খিলখিল করে হাসছে। আচ্ছা শোনো, তোমরা সাবধানে দেখো, হ্যাঁ আমি রাখছি। আর যে আমি ঘরে ঢুকলাম আমায় দেখে অমনি কান্না। তুমি আমার জন্য জল নিয়ে এলে? হ্যাঁ। তুমি খুব মজার লক্ষ্মী মেয়ে, জানো তো এমন ভাবে আমার জন্য কেউ ভাবেনি। সৃজন, আমি যদিও বা ভেবেছিলাম ওকে কটা দিন পরে হোমে পাঠাবো, কিন্তু এই ঘটনার পরে আর 1 মিনিট ওকে বাড়িতে রাখা যাবে না। কারা আপনারা? কি ব্যাপার? আপনারা কারা? হঠাৎ করে ভাবে ঢুকে পড়ছেন কেন বাড়িতে? কি অদ্ভুত ব্যাপার বলো তো, হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে বললেন? এখন সকাল সকাল বেরোন তো বাড়ি থেকে। আমাদের এখানে ডাকা হয়েছে। আপনাদের ডাকা হয়েছে মানে? কে ডেকেছে আপনাদের? আমি। আবার বর্ণা, আবার তুমি নিজের ইচ্ছে মতন বাড়িতে লোক ডেকেছো? ওনারা সূর্যপ্রভা ওয়েলফেয়ার হোম থেকে এসেছেন সুইটিকে নিয়ে যাওয়ার জন্য। মুখের কথা খসতে না খসতেই তুমি একেবারে হোমে খবর দিয়ে লোক নিয়ে চলে এলে। বেশ করেছে বেঁচে মেজে বউ, কন্যা বেশ করেছে। আপদ বিদায় করতে না কখনো দেরি করতে নেই। বাবা তুমি সব বিষয় না এই মেয়েকে মাথায় তুলো না, বুঝতে পেরেছো? এই ছাল ছাড়ানো মদার চিপকার, এই ধিঙ্গিটাকে তোরা মাথায় তুলে নাচার আগেই পন্না এই মেয়েটাকে বাড়ি থেকে দূর করে দিচ্ছে, তাই পন্নাকে আমি মাথায় তুলছি। বেশ করেছি, বুঝেছে? দিদিমণি, নিজের দিদি ভেবে আপনাকে মন খুলে সবকিছু বলেছি, তারপরেও আপনি আমার সাথে এটা করতে পারলেন? সুইটি, অনেক ডায়লগ দিয়েছো, তুমি অ্যাক্টিং এ 10-এ 10 পেয়েছো, কিন্তু দয়া করে এবার বিদায় হও। সুইটি, তোমাকে রঘুনাথপুর থেকে তোমার প্রাণ বাঁচাতে এ বাড়িতে আমি এনেছিলাম। ভেবেছিলাম তুমি তোমার বাবা দাদার জন্য যে স্বপ্ন পূরণ করতে পারোনি, পড়াশোনা করার, চাকরি করার, তোমাকে সেই স্বপ্নের দিকে আমি এক ধাপ এগিয়ে দেব। সত্যি কি বোকা না আমি? তবে হ্যাঁ, এটা কিন্তু মানতে হবে, এর আগে তোমার মতন আমাকে কেউ বোকা বানাতে পারেনি। এভাবে বলবেন না, আপনি তো আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি কেন আপনাকে বোকা বানাতে যাব? এমন কাজ করলে আমার পাপ হবে, কিন্তু আমি স্বপ্নটা দেখলাম বলেই। হ্যাঁ সুইটি, রাতারাতি আমার স্বামীকে নিয়ে এই স্বপ্ন দেখার গল্পটা তুমি না ফাটলেই পারতে। এই যে ও হচ্ছে সুইটি পাল, রঘুনাথপুরে থাকে। আপনারা ওকে নিতে এসেছেন, ওকে নিয়ে যান এখান থেকে। আর আপনাদের যাবতীয় প্রসিডিওর রয়েছে, সেগুলো আমাকে বলবেন, আমি করে দেবো। নিয়ে যান। ফালতু তাড়াহুড়ো করতে গিয়ে কেসটা খেলাম। ওই মহিলা রাতে না এলে আমি তো আমারই প্ল্যানিং এ চলতাম। ধুর, এবার কি করে ম্যানেজ দেব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদিমণি,
আমার ভুল হয়ে গেছে দিদিমণি, আমি আর কোনো ভুলভাল কাজ করব না, আপনার কথার অবাধ্য হব না। আপনি সিঁদুর তুলতে বলছেন তো আমি এক্ষুনি তুলে দিচ্ছি, কিন্তু আমাকে দয়া করে হোমে পাঠাবেন না দিদিমণি, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। দেখলি পর না পটাং করে কেমন প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ বলছিল সিঁদুর তুলতে যেন না বলা হয়, আর এখন কি বলছে সিঁদুর তুলে দেব, কিন্তু এই বাড়ি থেকে যাই হোক তাই হোক যেন বার না করা হয়। আগে যদিও বলেছিল যে এক পাশে পড়ে থাকবে, ওটা ছিল কথার কথা, আসল উদ্দেশ্য কি জানিস, এই বাড়িতে ওর থাকা। হ্যাঁ রে রুচি, আমি এখন সবটাই বুঝতে পারছি। তা সুইটি, এখন নিশ্চয়ই তোমার আর সিঁদুর তুলতে ভয় করছে না? মানে সৃজনের কোনো ক্ষতি হয়ে যাবে এই কথাটা মাথায় আসছে না, তাই তো? না মানে শোনো সুইটি, তুমি হচ্ছ ওই রঘুনাথপুরের মেয়ে, ধান্দাবাজি না তোমার রক্তে রয়েছে। মা ওসব নকল কাহিনী, দেখবে সবাই চলে গেলে আবার হেসে হেসে ফোনে কথা বলবে। ও তার মানে এই ছুটকিটাই ওর মায়ের কাছে গিয়ে চুগলি করেছে আমার নামে। এইটুকু মেয়ে, নখ টিপলে দুধ বেরোয়, তার এত বুদ্ধি। শোনো সুইটি, তোমার মতন মেয়ের খাওয়া পড়ার দায়িত্ব নেওয়া যায়, কিন্তু বাড়িতে রাখা যায় না। তুমি ওদের সাথে হোমে চলে যাও, ওখানে তোমার খাওয়া পড়ার কোনো অভাব হবে না, ওনারা সবটা দেখে নেবেন। নিয়ে যান ওকে। এটা কিন্তু ঠিক কাজ করছেন না দিদিমণি। যদি হোমেই পাঠাতে হতো তাহলে সঙ্গে করে নিয়ে এলেন কেন? মরতে দিতেন, আবার রঘুনাথপুরে ছেড়ে আসতেন। সুইটি শোনো, হোমে যদি তোমার মন না বসে, তুমি তোমার বাবা দাদার কাছে রঘুনাথপুরে ফিরে যাও, কোনো অসুবিধা হবে না। এই তো শুনলাম পুটির মুখে এখানে যে পৌঁছে গেছো, সেই খবরটা তো দিব্যি হাসতে হাসতে তোমার বাবাকে দিচ্ছিলে, তাই না? অনেক কথা হয়েছে, চলুন এবার। হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে আমাদের, নিয়ে চলুন ওকে। আমি যাব না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, ব্যাস। এই যাও না মানে? বাড়াবাড়িটা দেখছিস পর না, এই মেয়েটার কত বড় সাহস দেখ শুধু। এসব মেয়েকে না এখন ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত। চিন্তা করবেন না জেঠু, ওকে ঝেঁটিয়ে না হোক ওই রকমই কিছু একটা করে বাড়ি থেকে বার করা হবে। সুইটির মতন ঢ্যাটা মেয়েদের তুলে নিয়ে যাওয়ার অভ্যেস ওনাদের আছে। নিয়ে যান ওকে। ধরুন ধরুন নিয়ে আমি কোথাও যাব না, আমাকে নিয়ে যাবে না। না আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দিন, আমি কোথাও যাব না। এটা পুরো লস কেস হয়ে গেল, একটা কিছু নিয়েও পর্যন্ত যেতে পারলাম না, ভালো মন্দ খাওয়ার টাইমটুকুও পেলাম না। দিদিমণি আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি কোথাও যাব না। দেখেছেন তো মা, আমি বলেছিলাম না, আমার নামও আলোকপর্ণা দত্ত। আমি যেমন ওকে হাত ধরেই দত্ত বাড়িতে আনতে পেরেছি, ঠিক তেমনই ঘাট ধাক্কা দিয়ে বারো করে দিতে পারি। আমি কোথাও যাব না, দিদিমণি এরকম করবেন না, ছেড়ে দিন আমাকে মা, আমাকে ছেড়ে দাও মা, আপনি ঠিক করছেন না দিদিমণি। আর ভালো করে চোখে চোখে রাখবেন ওকে, কিন্তু খুব সাংঘাতিক মেয়ে বলে রাখলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভানু বললো তুমি নাকি নিজের শাড়ি আর শালিনীর শাড়ি দুটোই নিয়ে এসেছো, কেন? আমি দুটোই নেব। হ্যাঁ দুটোই নেবো মানে? আপনি শাকচুনি ম্যাডামকে ভালো শাড়ি দেবেন না, ব্যাস। এই যে আজ একটা ভালো দিন, আজকের দিনে আমি আমার মাথা গরম করতে চাই না। শালিনীর শাড়িটা ফেরত দাও আর নিজের শাড়িটা রাখো। আর এই শাকচুন্নি ম্যাডাম ডাকাটা বন্ধ করো। কি ভাষায় সব? আপনাকে যে শাকচুনি ম্যাডাম ভালোবাসেন না সেটা আপনি এখনো বোঝেননি, তাই না? যদি সত্যিই ভালোবাসতেন তাহলে ওই জিয়ার বিষয়ে বদনাম হতে দিতেন না। যখন আপনার নামে ওই সুনাম প্রচার হচ্ছিল তখন কিভাবে মুখ বেঁকিয়ে বলেছিলেন জনমত সহজে পাল্টাই না। তার জন্য আপনি ভালো শাড়ি কিনে এনেছেন, আর তাকে যদি আমি শাকচুনি বলি তাতে আপনার কেন রাগ হচ্ছে? প্লিজ স্টপ ইট। আমার ধৈর্যের একটা সীমা আছে ফলকি। আর এরকম হিংসুটেপনাগুলো কেন করো তুমি? বেশ করি। আপনি শাকচুনি ম্যাডামকে একটা বাজে দেখতে শাড়ি দেবেন, একটা বিচ্ছির দেখতে শাড়ি দেবেন। গড ফুলকি প্লিজ, কেন করো এগুলো? কি করবো আমি তোমাকে নিয়ে? তখন থেকে বলছি ওই বাজে নামটাই ডেকো না, শুনছো না। বলছে হিংসুটেপনা করো না, মানছো না। কি চাওটা কি তুমি? সিম্পল কথা বলছি, শালিনীর শাড়িটা ফেরত দিয়ে দাও, নাহলে কিন্তু সত্যি সত্যি গাঁটটা খাবে এবার।
আমি না এরকম ধরনের বিহেভিয়ার টলারেট করতে পারি না। বিশেষ করে আমার ছাত্রী সেটা করলে তো আমার একদমই ভালো লাগে না। আজকে একটা বিশেষ দিন, সেজন্য আমি বেশি কিছু বলছি না। আর হঠাৎ আলাদা করে ডাকলে কিছু বলবে? আলাদা করে ঠিক ডাকেনি, তোমার গিফটটা উপরে চলে এসেছিল, এটাই দিতে ডেকেছিলাম। দেখো পছন্দ হয় কিনা দেখো। অসহ্য কিভাবে তাকাচ্ছে দেখো শাকচুনিটা, যেন স্যারের জন্য জীবন দিতে পারে। আসল লুকটা তো ফুলকি দাস জেনে গেছে। খুব সুন্দর হয়েছে রোহিত, এখনো আমার পছন্দটা ভুলোনি। মনে আছে রোহিত, তুমি আমাকে আমার পছন্দের শাড়িগুলো কিনে এনে দিতে আন্টিকে লুকিয়ে, মনে পড়ে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব টারাবেকা কথা শিখেছে আজকাল রোহিত। না, ধৈর্য রাখতে হবে আমাকে, ধৈর্য হারালে চলবে না, আবার বাগে আনতে হবে আমাকে। আরে ফুলকি, তুমি এখানে কখন থেকে দাঁড়িয়ে আছো? তুমি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলে নাকি? এই দেখো রোহিত আমাকে কি সুন্দর একটা গিফট দিয়েছে। তোমার শাড়িটা কোথায়? এর চেয়েও ভালো নাকি ওটা? কেন ম্যাডাম, আপনার কি মনে হয় স্যার আমাকে বিচ্ছি শাড়িটা দিয়ে আপনাকে ভালো শাড়িটা দেবে, তাই তো? আমার স্যারের না তো কিছুটা মন না, যে শাড়িটা পেয়েছেন সেটা নিয়ে যান না। কি সুন্দর ধানু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শালিনীদি আমার দা ভাইয়ের পছন্দটা বরাবরই কি সুন্দর, তাই না? এই ফুলকি, তুমি বললে না সকাল সকাল সুপার স্টোরে যাবে, কি হলো? রেডি হতে হবে তো। চলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার ঘরে চলো, রেডি হতে হবে। চলো চলো চলো। যাক, অন্তত একটু জ্বলুনি তো হলো ফুলকি দাসের। বড্ড উঠছে আজকাল, বড্ড। লাবুদি, তুমি ফুলকিকে বলো যে সবসময় ছেলে মানুষ বলে না পার পাওয়া যায় না। ওই শাকচুনিটা কি বলে গেল? ছেলে মানুষ বলে পার পাওয়া যাবে না। আরে বাবা, ফুলকি দাস কি পার পাবে? নিজে সারাক্ষণ একা করে সারা, আমি কি কিছু জানি না নাকি? কিছু বুঝি না আমি। এই না ফুলকি, জলটা খাও। আমি কিছু খাবো না। চুপ চুপ চুপ, একদম চুপ। ঢকঢক করে জলটা খেয়ে নাও। তুমি না সবাইকে বলো জল খেলে মাথা ঠান্ডা হয়, তাই জলটা খেয়ে মাথাটা ঠান্ডা করো। এই নাও ধরো, আমি বলছি ধরো, নাও খাও খাও ঢকঢক করে। ফুলকি, বলছি মাথাটা ঠান্ডা হয়েছে? দিদি, এটা কিন্তু ঠিক হলো না। আমি স্যারকে বললাম ওই শাকচুনিকে বিচ্ছিরি একটা শাড়ি দিতে, স্যার কিছুতেই শুনলো না। আমার খুব রাগ হচ্ছে। আমি স্টোরে যাই, নাহলে ফুলকি দাসের মাথায় আগুন জ্বলে যাবে। উফ বাপরে, কি দরকার ছিল দা ভাই শালিনীদির জন্য শাড়িটা কিনে আনার? ফুলকি দাস কিন্তু খুব খেপেছে। তা যা বলেছিস, আজ কিছু না কিছু একটা তো ঘটবেই। ভেবেছিলাম
ভাইয়ের শালিনীর ওপর থেকে টানটা একটু কমেছে, কিন্তু না, টান তো কমেনি। তবে হ্যাঁ, একটু কড়া হতে পেরেছে। এই যা রক্ষে, ফুলকির মতো একটা বাচ্চা মেয়ে এত বড় একটা বাধা যে কি করে পার করবে না কে জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শৈব, এটাই জীবনের সত্য। যখন লক্ষ্য দূরে কিন্তু সময় কম, তখন বিশ্রামের কোনো জায়গা থাকে না। সুগ্রীব, আজ আমাদের লক্ষ্যটাই এমন যা পূরণ করার জন্য তোমাদের সবাইকে নিজের গতি বজায় রাখতে হবে। মেঘপুষ্প, এই পথ কঠিন, দৌড়ানোর সময় খেয়াল রেখো। আর বালাহক, যদি আমি চাবুক চালাই তার অর্থ এটা নয় যে আমি তোমায় কষ্ট দিচ্ছি, তার অর্থ হলো এটাই যে আমি তোমায় সতর্ক করছি, যাতে আমরা না থেমে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। দাঁড়াও কানাই। দাদা, তুমি? হ্যাঁ, আমি। শৈব, সুগ্রীব, মেঘপুষ্প আর বালাহকের মতন শ্রেষ্ঠ অশ্বেরা একই রথে? কোথায় যাচ্ছ কানাই? দাদা, তুমি তো জানোই এই অশ্বেরা আমার কত প্রিয়। তোমার অশ্বের বিষয় তো সকলেই জানে কানাই, কিন্তু আমার প্রশ্ন হলো তুমি যাচ্ছ কোথায়? কিছু সময়ের জন্য দ্বারকার বাইরে যাচ্ছি। কিন্তু এখনো তুমি বললে না তুমি কোথায় আর কেন যাচ্ছ। আরে দাদা, কোথায় কেন তোমার এত জানার কি প্রয়োজন? আমি আছি তো। আমি তোমার দাদা, তোমার অগ্রজ, তাই তোমার বিষয় চিন্তা করা আমার অধিকার এবং দায়িত্ব। তার থেকে বড় কথা হলো আমি খুব ভালো করেই জানি যে এই চিন্তার কারণ কি। দাদা, এই পত্র তোমার? আমার কাছেই থাক। সম্ভাবনা কম, কিন্তু সম্ভবত তোমার একটু ভুল হয়েছে কানাই। তুমি এই পত্র দোলনার কাছেই রেখে এসেছিলে। পত্র দেখে তো মনে হচ্ছে যে এটা কোনো কন্যার পত্র, যে তোমাকে খুব ভালোবাসে। সেই তোমাকে ডেকেছে, তাই না? যার জন্য তুমি বিশ্বের সব থেকে দ্রুত অশ্ব এবং রথ একসঙ্গে নিয়ে যাচ্ছ। কি কানাই? হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। ওর ভালোবাসাই এমন যে... ভালোবাসার কথা নয় কানাই, তুমি এটা ভুলে যেও না যে তুমি এখন কেবল বাসুদেব কৃষ্ণ নও, দ্বারকাধীশ, দ্বারকার অধিপতি। আর এই কন্যা তোমাকে বিবাহ করতে চায়। এতে বাধা কোথায় দাদা? বাধা হলো তোমার রাজদায়িত্ব পালন কানাই। আর একজন রাজার জীবনে কোনো কিছুই ব্যক্তিগত হয় না, না প্রেম আর না বিবাহ। কিন্তু কেন দাদা? কারণ একজন রাজার বিবাহ রাজ্যের মঙ্গলের জন্য হয় কানাই। যখন কোনো রাজা কোনো রাজ্যের রাজকুমারীকে বিবাহ করে, রাজার লক্ষ্য থাকে দুই রাজ্যের মধ্যে মৈত্রীর সম্পর্ক স্থাপন করা আর নিজের রাজ্যের শক্তি বৃদ্ধি করা। আর এই কন্যার সঙ্গে তোমার বিবাহ দ্বারকার পক্ষে ক্ষতিকর হতে পারে কানাই। আরো কিছু বলতে চাও দাদা? দ্বারকার ওপর সংকটও আসতে পারে। এত বছর পরে যদুবংশীরা একটু শান্তিতে থাকার সুযোগ পেয়েছে। এই কন্যার প্রতি ভালোবাসা তাদের সংকটে ফেলতে পারে। দাদা, কোনো সংকট আসবে না। সংকট আসবে না মানেটা কি? এ কোনো সাধারণ কন্যা নয়, বিদর্ভ নরেশ রাজা ভীষ্মকের কন্যা। তার ভ্রাতা রুক্মী তোমাকে শত্রু বলে মনে করে, যে কোনো পরিস্থিতিতে এই বিবাহ মেনে নেবে না। শুধু এটুকুই নয় কানাই, শিশুপালের মতো শত্রুও আছে, যে ওই কন্যা রুক্মিণীকে বিবাহ করতে চায়। দাদা, তোমার এই চিন্তা করা স্বাভাবিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।